হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ফাইনালি আজকে আমার বাসায় আমার শাশুড়ি আর যা আসছে। আসলে অনেকেরই অনেক ধরনের কমেন্ট আমি পেয়েছি, কারো কোনো কমেন্ট আমি রিপ্লাই দিইনি। মেন কারণ হচ্ছে আসলে সবাই শুধু আসলে জিজ্ঞেস করছিল কেন আসছে না, শ্বশুরবাড়ি থেকে কেউ কেন আসে না, বা শ্বশুরশাড়ি কারোর সাথে রিলেশন নেই, বা এটা সেটা অনেক 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 কথা। তো আসলে শ্বশুরবাড়ি থেকে কিন্তু আসার প্ল্যান কিন্তু অনেক দিন ধরেই আমার শাশুড়ি আর আমার জায়ের, কিন্তু বিভিন্ন কারণে কিন্তু আসা হয়নি। আর একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে দূরত্ব। এমন একটা জায়গা যে যেখানে কিনা সহজে আসা যায় না, বললে আসা যায় না, হুট করে একটু প্ল্যানিং নিয়ে তারপর সবকিছু গুছগাছ করে এভাবে আসতে হয়। যদি চট্টগ্রাম সিটির ভিতরে হতো কিংবা ঢাকার সিটির ভিতরে হতো এক কথা, এটা কিন্তু হাতিয়া, যেটা কিনা নদী পার হয়ে যেতে হয়, বা নদী পার হয়ে আসতে হয়, লঞ্চে করে আসতে হয় কিংবা ট্রলারে করে আসতে হয়, বিভিন্ন ওয়ে আছে। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেকবারই আসার কথা ছিল, তো বিভিন্ন সমস্যা চলে আসে বা কোনো কাজ চলে আসে বা এটা সেটা, যার কারণে কিন্তু বারবার কিন্তু আসার প্ল্যানটা মিস গিয়েছে। তো এইবার কিন্তু আমি তো আসলে কি বলবো, আমি বেশ 1 মাস ধরে কিন্তু আমি সবসময় বলতাম যে আপনারা আসেন, কখন আসবেন কখন আসবেন, শুধু ফোন করলে জিজ্ঞেস করতাম কখন আসবেন। যখন আসবে আসবে করে আসছে না, তখন আমি এই 1 মাস আসলে রাগ করে প্রায় 10-15 দিন ফোন করিনি কাউকেই। তারপরে হচ্ছে এরপরে যখন কথা হয়েছে, আমি কিন্তু একবারের জন্য আমি জিজ্ঞেস করিনি যে আপনারা কখন আসবেন। আমি একদম চিন্তা করেছি না, আমি আর বলবো না। যদি আন্তরিকতা থাকে, যদি আসতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই আসবে, এরকমই করেছিলাম। তো আজকে আমাকে আমার শাশুড়ি ফোন করে বলে যে তোমার বাসার ঠিকানা দাও। আমি তো একদম পুরাই অবাক, কি ব্যাপার আপনারা কোথায়, কি লঞ্চে? বলতেছে হ্যাঁ আমরা লঞ্চে। তো ওনারা হচ্ছে লঞ্চটা থামবে হচ্ছে 3:30টার দিক দিয়ে, এখানে বিকেলের দিক দিয়ে চলে আসবে। তো মিহি কিন্তু অনেক বেশি হ্যাপি, দাদু আসবে, কারণ বারবার জিজ্ঞেস করে আম্মু দাদু কখন আসবে, বড় আম্মি কখন আসবে। কারণ সবসময় ওনাদের যার সাথে যখন কথা বলে, তখন ওনারা বলে যে এই তো আমরা 15 দিন পরে আসবো, বা এই কাজটা শেষ হলে আসবো, বা এটার পরে আসবো, এরকম বলতে বাচ্চাও শুনতে শুনতে আসলে অভ্যস্ত হয়ে গিয়েছে কখন আসবে কখন আসবে, এই আর কি। তো যাই হোক, শেষমেশ আমার শাশুড়ি আর আমার যা আসছে, তো ওনাদের জন্য রান্না বান্না করবো। আজকে হচ্ছে আমার কেকের অর্ডারও আছে, একটা হচ্ছে 2 লেয়ারের কেকের অর্ডার আছে, আর একটা হচ্ছে সুইডেন আন্টির অর্ডার আছে। আন্টি হচ্ছে আঙ্কেলের জন্য অর্ডার করেছে 26শে মার্চ উপলক্ষে, আজকে কিন্তু 26শে মার্চ। তো এটার জন্য আন্টি স্পেশালি আঙ্কেলের জন্যই অর্ডার করেছে। সাথে আন্টির অনেকগুলো ড্রেস যাবে, কাঁথা যাবে, একসাথে সবগুলো সিএনজিতে করে পাঠিয়ে দিব, এরকমটাই প্ল্যান করেছি কেকের সাথে। আর আরেকটা যে কেকটা আমার অর্ডার আছে, সেটাও কিন্তু ওদিকে আন্টির ওদিকে আগ্রাবাদেই। তো চিন্তা করেছি 2টা কেকই একসাথে রেডি করে আমি পাঠিয়ে দিব। তো ফার্স্টে আন্টির কেকটা তো আমি কালকে রাতেই রেডি করেছি। এরপরে হচ্ছে যেটা 2 লেয়ারের কেক, ওটা আমি কালকে রাতে বানাতে পারিনি, দেখি যে আমার বাসায় ময়দা নেই। তো হঠাৎ করে এরকম হয়ে যায়, যে সময় ময়দা ছিল না সেই সময় আসলে দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে ময়দা এনে আমি এখন কেক বসিয়েছি। ওটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক। তো এরপরে দুটোটা কেক ডেকোরেশন করব, আমার শাশুড়ি আসার আগে আগে আমি কমপ্লিট করা ট্রাই করব। তো এখন হচ্ছে 12টা মতো বাজে, এখন আমার কেকটা বেক করা হয়নি। তো কেকটা বেক হলে তারপরে কমপ্লিট করব, এই আর কি, এমনটাই প্ল্যান করেছি। ঠিক আছে, তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি। তো এখন হচ্ছে ফার্স্ট আমি যেটা করব, সুইডেন আন্টির কেকটাকে আমি ফুল ক্রিম দিয়ে কভার করে নিব। এরপরে হচ্ছে আমি ডিজাইন করব আরও আগে, কারণ কভারটা আগে আমাকে শেষ করতে হবে, যেহেতু সময় কম আমার। এরপরে হচ্ছে আন্টি যে ডিজাইনটা চেয়েছে, সেটা হচ্ছে 26শে মার্চ উপলক্ষে। তো এর আগে কখনো আমি 26শে মার্চের কোনোভাবে আমি কেক ডেলিভারি দেইনি, কখনো তৈরি করিনি। কীরকম হবে, কিভাবে করলে ভালো হবে, আসলে আমি বুঝতে পারছিলাম না। তো পরে আবার আমি যখন মোবাইলে ফেসবুক দেখছিলাম, যখন ফেসবুকে ঢুকি, তখন দেখি যে 26শে মার্চের একটা পিকচার হুট করে মাথার মধ্যে আসলো যে পিকচারটা দিয়ে তো খুবই সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করা যাবে। যখন পিকচারটা প্রিন্ট করে নিয়ে আসবো, তখন দেখা যায় আমি যখন পিকচার দিয়ে কেকগুলো দেই, তখন কিন্তু
অনেক বেশি ভালো লাগে। তো ওটা দেখার সাথে সাথে আমি পিকচারটা প্রিন্ট করে নিয়ে আসি। তো এখন হচ্ছে আমি ডিজাইনটা করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আসলে ফেসবুকে ঢোকার পরে পিকচারটা দেখার পরে আইডিয়া এসেছে। তার আগে আমার আসলে মাথায় আসছিল না যে কীরকম ডিজাইন দেব বা কেমন ডিজাইন দিলে ভালো হবে, এই আর কি। তো কেকটাকে আমি কভার করে রেখে দিয়েছি। এরপরে এখানে আপনারা যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 লেয়ারের যে কেকটা অর্ডার এসেছে সেই কেকটা। তো এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক। তো এখানে আমি টোটাল 3টা কেক তৈরি করেছি, যেহেতু কেকগুলো হাইটের দিক দিয়ে উঁচু হবে। এরপরে হচ্ছে কেকটাকে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি, আর কেকগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, কারণ কেকটাকে আমি এখনই কভার করে ফ্রিজে রেখে দিব, একদম পুরোপুরি কভার করে রেখে দিব। বাকি কাজটা আমি আর পরে করব, যেহেতু আমার রান্না বান্না আছে, এই আর কি। তো স্ট্রবেরি কেকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা, আর আপুও মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করেছে। ওনাদের কাছে কেকটা অনেক ভালো লেগেছে। যখন কিনা কাস্টমার কেক খেয়ে ভালো বলে তখন অনেক বেশি শান্তি লাগে আসলে, যেটা কিনা বলার মতো না। তো এখানে আমি যেটা করছি, উপরের লেয়ারে যে ইয়েটা থাকে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এরপরে হচ্ছে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। পরবর্তী কেক আরেকটা যেটা আছে ওটাকেও ভাগ করে নিব। এরপরে 5 ইঞ্চি মোল্ডে যেটা তৈরি করেছি মানে ওটাও আমি ভাগ করে নিব। তো এরপরে হচ্ছে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দিব। এরপর আমি চলে যাব রান্না করতে, যেহেতু আমার রান্না করতে হবে। তো এগুলো আমি বিকালবেলা করলেও চলবে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে কেকগুলো আমার একটু লেটে ডেলিভারি করতে হবে, যার কারণে আমি বেঁচে গিয়েছি। আল্লাহ সবসময় যা করে ভালোর জন্য করে। আপু আমাকে কেকটা ডেলিভারি টাইম দিয়েছে 7টা বাজে, আর সুইডেন আন্টি বলেছে 6টার পরে পাঠাতে। সব মিলিয়ে কিন্তু অনেকটা ভালো হয়েছে আমার জন্য। এত তাড়াহুড়ার মধ্যে কেকগুলোর ইমার্জেন্সি 5টা 4টার দিকে ডেলিভারি করতে হয়নি, 8টা বা 6টার দিকে। তো সেক্ষেত্রে দেখা গেছে আমি চিন্তা করেছি 6টার দিক দিয়ে 2টা কেকে একসাথে পাঠিয়ে দেব, এটাই প্ল্যান করেছি, এই আর কি। তো রান্না করতে এসে চিন্তা করছিলাম যে মানে কি রান্না করা যায় তাড়াহুড়া করে। তো ফাহিমকে দিয়ে দেশি মুরগি আনিয়েছি। চিন্তা করলাম যে যেহেতু বাচ্চারা রোস্ট তারপরে পোলাও অনেক বেশি লাইক করে, তাই চিন্তা করলাম রোস্ট রান্না করে ফেলি। তো এরপরে হচ্ছে এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি, এরপর আদা রসুন দিয়ে দেব। তো আমি রোস্টটা ফার্স্টে বসিয়ে দিব। তো রোস্টটা হতে হতে ও পাশে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নেব। তো আমার শাশুড়ির আসতে কিন্তু খুব একটা বেশি লেট হবে না, যেহেতু 3:30টার দিক দিয়ে শিপ এসে পৌঁছাবে। আর শিপে আসলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি চলে আসে। তো এখন প্রায় 3টা মতোই বাজে, আর খুব একটা বেশি হাতে সময় নেই, তাই আমি অনেক বেশি তাড়াহুড়া করছিলাম। তো রোস্টের মধ্যে আমি এখানে গরম মশলা, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ, এরপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জয়ফল জয়ত্রীর পাউডার, টমেটো সস, তো এগুলো সবই দিয়ে আমি পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি হচ্ছে এখানে বাদাম পেস্ট দিব। আমি হচ্ছে কাজু বাদাম যেটা আছে ওটাকে জাস্ট আমি পেস্ট করে নিয়েছি। এরপরে টক দই অ্যাড করব। এখানে আমি জয়ফল জয়ত্রীর পাউডার দিয়ে দিলাম। তো মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে। তো এখন আমি বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু বাদাম পেস্ট করা ছিল ডিপ ফ্রিজে, তবে আমার মনে ছিল না আগে থেকে বের করতে, যার কারণে আমি আবারও বাদামটাকে পেস্ট করে দিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিলাম দই। এরপরে পুরো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন রোস্ট রান্না করা কিন্তু খুবই ইজি, মানে যখন বেশি তাড়াহুড়া থাকে শর্টকাটের মধ্যে কিভাবে আপনারা কাউকে কিছু দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা পোলাও, চিকেন রোস্ট, সালাদ, ডিম ভুনা এগুলো বেছে নিতে পারেন। এক্ষেত্রে দেখা যায় কি আপনার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, তারপরে শর্টকাটের মতো আপনি ম্যানেজ করতে পারলেন। যেমন গরুর মাংস রান্না করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে, সেক্ষেত্রে কিন্তু চিকেন রান্না করতে অত বেশি টাইম লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেন রোস্টটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে।
এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এরপরে হচ্ছে বাদামের বাটিটা মানে জারটা ধুয়ে ব্লেন্ডারে তারপরে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এদিকে হচ্ছে আমি পোলাওর জন্য চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চালটা আমি দমে দিয়ে দেব। এরপরে রোস্টটাও আমার প্রায় হয়ে এসেছে। তো খুব একটা বেশি টাইম লাগবে না। তো আমার এখানে চিকেন রোস্ট পুরোটাই রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, আর আমি এখানে হচ্ছে গোলাপ জল, কেওড়া জল এগুলোও দিয়েছি। সবার লাস্টে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে রোস্টের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো আমার শাশুড়া কিন্তু চলে এসেছে। এরপরে খাবার দাবার করলাম আমরা সবাই। এরপরে হচ্ছে এটা বিকেলের দিক দিয়ে এখন আমরা চা খাচ্ছি। বিকেলের দিক দিয়ে বলতে ওনারা এসেছে বরাবর 4টা বাজে। তো আসার সাথে সাথে আমি ভাত দিয়ে দিয়েছি, যেহেতু ওনারা দুপুরে খাবার খায়নি। আর এদিকে মিনহা খেলা করছে, ও আজকে অনেক বেশি হ্যাপি। তো এটা হচ্ছে এখন প্রায় 5টা, সাড়ে 5টা মতো বাজে। এখন আমি আমার যে বাকি কাজগুলো আছে অর্ডারে, সেই কাজগুলো শেষ করে নিচ্ছি। এটা হচ্ছে সেই 26শে মার্চের কেক। দেখতে পাচ্ছেন পিকচারটা আমি প্রিন্ট করে নিয়ে এসেছি। এখন আমি যে ঘাস নজল যেটা আছে ওটা দিয়ে পুরো কেকটাকে আমি ঘাস তৈরি করে দেব। এক্ষেত্রে দেখা যাবে কেকটা অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমার পুরো কেকটা রেডি করা হয়ে গিয়েছে। কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে কেকটা। তো এটা হচ্ছে সেই 2 লেয়ারের কেকটাকেও আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। তো কেকটা তো আগে আমার কভার করা ছিল, শুধু হচ্ছে এখানে পিকচার বসানো, তারপরে ফন্টেন্টের কাজগুলো ছিল, সেগুলো তাড়াতাড়ি শেষ করে নিয়েছি। এখন হচ্ছে ডেলিভারির জন্য চলে যাবে। তো সিএনজি করে পাঠাবো, যেহেতু আন্টির অনেকগুলো ড্রেস, তারপরে কাঁথা, তারপরে অনেক কিছুই যাবে একসাথে, সে কারণে আমি সব কিছু একত্র করে পাঠিয়ে দেব। তো এখন হচ্ছে আমার শাশুড়ি কী কী এনেছে এগুলো ওপেন করেছি। উনি প্রচুর জিনিস এনেছে, অনেকগুলো মাছ এনেছে। তো মাছগুলো কিন্তু বরফ করা ছিল, মানে শিপে এসব ফ্রিজে রেখেছিল, যার কারণে আসার পরে আর ঝামেলা করিনি, এগুলো ওপেন করিনি। কেকগুলো বের করে দেওয়ার পরে তারপর আমি এগুলো ওপেন করলাম, যেহেতু বরফওয়ালা মাছ থাকবে 2-1 ঘন্টা বাহিরে, এই আর কি। তো এগুলো এখন হচ্ছে আমার শাশুড়ি ওপেন করে নিচ্ছে। এগুলো হচ্ছে সুপারি, আমার শাশুড়ি পান খাওয়ার জন্য এনেছে। এগুলা হচ্ছে মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে জর্দা বলা হয়, জর্দা। ওই জর্দাটা উনি কিন্তু জর্দাও খায়। আর এগুলো হচ্ছে সিমের বিচি, শুকনো যে সিমের বিচি থাকে সেগুলো। তারপরে হচ্ছে এখানে অনেক ধরনের বিচি দেখা যাচ্ছে, আর একটা বিচি দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে বুটের ডাল, যেটা দিয়ে কিনা চটপটি রান্না করা হয়, অনেকগুলো বুটের ডাল। তারপরে এটা হচ্ছে টমেটো সস, এটা হচ্ছে হোমমেড সস আর কি। এরপরে এখানে অনেকগুলো চালের গুঁড়ি এনেছে পিঠা বানানোর জন্য। আসলে আমার ব্যস্ততার কারণে আমি খুব একটা বেশি আগের মতো তেমন নাস্তা বানাতে পারি না, কিংবা পিঠা টিঠা এসব বানাতে পারি না, যেহেতু আমার বিজনেসের দিক দিয়ে আমার অনেক বেশি সময় দিতে হয়, অনেক বেশি সময় ওখানে চলে যায়। তো এগুলো হচ্ছে শুটকি, চেওয়া শুটকি মাছ যেটা, এটা হচ্ছে চেওয়া শুটকি। এগুলো আমি মেহের বাবার জন্য পাঠিয়ে দেবো ওমানে। তারপরে এখানে আরও অনেক কিছুই দেখা যাচ্ছে। আসলে সবাই এতদিন কমেন্ট করতো কেন আসে না, কেন আসে না। আসলে দূরে হওয়ার কারণে চাইলেও সহজে আসা যায় না, মানে একটু প্ল্যানিং করে দেখা যায়, প্ল্যানিং করলেও কিন্তু অনেকবার ক্যান্সেল হয়ে যায়, এরকমই হয়। তো এটা হচ্ছে খেসারির ডাল, মানে যেটা দিয়ে কিনা পেঁয়াজও তৈরি করে, অনেকগুলো খেসারির ডাল এখানে। আর এগুলো হচ্ছে সবই বাদাম। তো নোয়াখালী অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বাদাম হয়, বাদাম ক্ষেতগুলো হয় আর কি। এগুলো হচ্ছে মানে এগুলো অন্যজনের আর কি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু এগুলো করে না, আপনারা হয়তো দেখেছেন। তো এটা হচ্ছে রস, আমি হচ্ছে এই রসটা হচ্ছে পাকন পিঠা দিয়ে খাবো।
আর এটা হচ্ছে খেজুরের গুড়ের রস, যেটা কিনা একেবারে বরফ করে নিয়ে আসা হয়েছে পায়েস তৈরি করার জন্য। খেজুরের রস দিয়ে কিন্তু পায়েস তৈরি করলে অনেক বেশি মজা হয়। প্রায় এখানে 3 বোতল রস। তো এগুলো আনতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়, যা মানে দূর থেকে আর কি যারা আনে তারা কিন্তু বুঝতে পারে এগুলো ক্যারি করে আনা অনেক বেশি কষ্টদায়ক। আর এখানে হচ্ছে সবই মাছ, অনেক ধরনের এখানে মাছ এনেছে। আরও নাকি অনেক মাছ ছিল যেগুলো কিনা ক্যারি করে আনতে অনেক কষ্ট হচ্ছে, যার কারণে কমিয়ে ফেলেছে। তো এগুলো সবই বরফ দেওয়া ছিল, মানে ভিতরে বরফ দিয়ে তারপরে মাছগুলো আনা হয়েছে। তারপর ওখানে শিপের মতো রাখা হয়েছে। এখানে হচ্ছে এগুলো কোরাল মাছ, এরপরে হচ্ছে আরেকটা মেবি রুই মাছ নাকি কার্ফু মাছ, যেটা 2 পদের এখানে মাছ আছে। এরপরে এটা হচ্ছে ইলিশ মাছ। মাশাআল্লাহ, ইলিশ মাছটা কিন্তু অনেক বড়। এরপরে এখানে হচ্ছে আর বাকি এগুলো হচ্ছে চিংড়ি মাছ। এগুলো হচ্ছে সবই চিংড়ি মাছ। মাশাআল্লাহ, চিংড়ি মাছগুলো মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। এগুলো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হবে। আর এগুলা হচ্ছে সবই চেওয়া মাছ। চেওয়া মাছ হচ্ছে আসলে মানে হাতিয়াতে একটু বেশি পাওয়া যায়। হাতিয়ার বাইরে আমাদের এখানে বাজারে কিংবা ঢাকাতেও কিন্তু পাওয়া যায়, তবে মানে মূলত এটা হাতিয়াতে একটু বেশি পাওয়া যায় চেওয়া মাছটা। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বরফ জমা, যেহেতু বরফ করে আনা হয়েছে। তো এখানে প্রায় বিভিন্ন রকমের মানে বিভিন্ন সাইজের আর কি, একদম মোটা মোটা। এগুলো কিন্তু ভুনা করলে বা ভাজি করলে অনেক বেশি মজা হয়। তো আজকে হচ্ছে আমার 2টা পিৎজারও অর্ডার ছিল। তো পিৎজাগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন জাস্ট হচ্ছে আমি কেটে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি ডেলিভারির জন্য দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে নাস্তা করার জন্য বাসার জন্য 2টা পিৎজা তৈরি করেছি। বাচ্চারা কিন্তু পিৎজা খাওয়ার জন্য অনেক বেশি পাগল ছিল, মাহি তারপরে মাহাত। তো ওদের জন্য পিৎজা তৈরি করা একদমই গরম গরম, জাস্ট এখন কেটে তারপর আমরা সবাই মিলে খাবো। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।